হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন WBSLST নিউ রিক্রুটমেন্ট 2025 কিন্তু এবার হতে চলেছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আপনারা প্রত্যেককেই জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এবার এক্সাম নিতে বাধ্য রাজ্য সরকার। তার কারণ 26,000 চাকরি হারা যারা রয়েছে তাদের তো এক্সাম নিতেই হবে, সেই সঙ্গে নতুনদেরকেও কিন্তু একসঙ্গে এক্সাম নিতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার। আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জন্য কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটাকে চালিয়ে যাব। তার কারণ হচ্ছে আমরা প্রস্তুতি যদি না নিই তাহলে কিন্তু এই সুযোগকে আমরা হাতছাড়া করে ফেলব। তার জন্য আপনাদেরকে বলবো আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনারা ইতিহাস সাবজেক্টের ওপরে কিন্তু দুর্দান্ত MCQ আকারে আপনাদেরকে প্রশ্ন তুলে ধরা হবে। আপনারা প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে দেখবেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লেগে যাবে। আর আমি আজকের যে ভিডিওটা দিচ্ছি এর আগে গতকালকে একটা ভিডিও 3টের সময় দিয়েছিলাম, আজকে আবার একটা ভিডিও দিতে চলেছি। মধ্যকালীন ভারত থেকে আমি প্রথমে শুরু করেছি। সুলতানি যুগ যেটা রয়েছে সেখানে অনেকটা এরিয়া 320 বছরের একটা টাইম পিরিয়ড বলা চলে। তো সেই সময়কালে প্রচুর একটা ইতিহাসের যে ঘটনা রয়েছে সেখানে সেই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। তার কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এসে থাকে। তো চলুন আমরা সুলতানি যুগে যে 5টি বংশ পরপর কিন্তু জেনে নেব। যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই 5টা বংশ কিন্তু সুলতানি যুগে রাজত্ব করেছিল। এবার আমরা যেটা বলবো যে এখানে দাস বংশ যেটা রয়েছে তার সময়কাল যেটা 1206 থেকে 1290 সাল পর্যন্ত রয়েছে। তো এই যে সময় পিরিয়ডটা রয়েছে দাস বংশের, সেখানে দাস বংশের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অর্থাৎ কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে যতগুলো শাসকের নাম আমরা পেয়ে থাকি তাদের প্রত্যেকের নাম আগে জেনে নেব, তারপরে এই জায়গা থেকে MCQ আকারে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো গতকালকে যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। 1 নম্বর পার্ট সেটা রয়েছে, আজকের পার্টটা 2 নম্বর হতে চলেছে। তো আরেকবার আমরা এখানে দেখে নেব। কালকেও বলে দিয়েছিলাম যে এখানে কতগুলো সুলতান রয়েছে এবং তারা একটা সিরিয়াল অনুযায়ী পরপর তাদের যে একটা সময় পিরিয়ডগুলো মানে এখানে লেখা হয়েছে, আপনারা প্রত্যেকে দেখে নিতে পারেন। 1 নম্বরে দেখুন কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210। 2 নম্বর আছে আরাম শাহ 1210 থেকে মাত্র 8 মাস। ইলতুৎমিশ 1210 থেকে 1236। ইলতুৎমিশের পরে হচ্ছে রুকনুদ্দিন ফিরোজ 1236 প্রায় 5 মাস তিনি সিংহাসনে ছিলেন। তারপরে 5 নম্বরে সুলতান রাজিয়া 1236 থেকে 1240। 6 নম্বরে বাহরাম শাহ 1240 থেকে 42। 7 নম্বরে আলাউদ্দিন মাহমুদ শাহ 42 থেকে 1246 এবং 8 নম্বরে হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1246 থেকে এখানে 66। তারপরে 9 নম্বর হচ্ছে গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 87 পর্যন্ত। আর শেষ যেটা এখানে দেওয়া রয়েছে কাইকোবাদ 87 থেকে 90 সাল পর্যন্ত। এই 10টা সুলতান আমরা কিন্তু দেখতে পাই সচরাচর। কিন্তু আর একটা কথা আমি বলেছিলাম যে গিয়াসউদ্দিন বলবনের পরে একজন সুলতান হয়েছিল, 2-1 দিনের মতো সেখানে সিংহাসনে ছিল এবং তারপরে তিনি সেখান থেকে সরে যান। তো যাই হোক সেটা আমরা এর পরের ভিডিওতে জেনে নেব। সেখানে যে প্রশ্নটা আসার একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই এখানে দিয়ে দেবো। তো চলুন আজকে দিল্লি সুলতানেট পার্ট নাম্বার হচ্ছে 2। প্রথম প্রশ্ন দেখে নেব। পার্ট নাম্বার প্রথম প্রশ্ন দেখুন। 1 নম্বর প্রশ্নতে এখানে কি বলা হয়েছে, দিল্লির 3য় সুলতান ইলতুৎমিশ কোন সুফি সাধকের সংস্পর্শে এসে তার চিন্তা চেতনায় বহু রূপান্তর ঘটিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা জানি যে দিল্লির 3য় সুলতান ছিলেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ সম্পর্কে আমরা কম বেশি সকলেই কিন্তু জানি। তো ইলতুৎমিশের ঘটনা আমরা কম বেশি জানি, তবেও আমরা 2-1 কথা আমরা এখান থেকে জেনে নেব। যে ইলতুৎমিশ ছিলেন তুর্কি ইলবারি উপজাতির ইলেতমিশ খাঁয়ের পুত্র। এটা অবশ্যই আপনারা মনে করতে পারেন বা মনে রাখতে পারেন যে তুর্কি ইলবেরি উপজাতির ইলেতমিশ খাঁয়ের পুত্র। তার সম্ভাব্য একটা বাল্য নাম কিন্তু আমরা ইতিহাসে খুঁজে পাই, তা হচ্ছে ইতেসমি। তিনি একদম কি বলা হয় অতি সুদর্শন এবং নম্র সুমধুর একজন ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু তার যে দুর্ভাগ্য কপাল, তিনি দাস ছিলেন, যে কারণে তার ভাইরা তাকে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিলেন। পরে একজন
বখারা হাজি বলে একজন দাস ব্যবসায়ী তাকে কিনে নিয়েছিলেন। তারপরে আবার তার কাছ থেকে জালালউদ্দিন চুস্তকুবা নামে আরেকজন ব্যবসায়ী তাকে কিনে নিয়েছিলেন। তারপরে তাকে গজনিতে নিয়ে এসেছিলেন। সেই গজনিতে নিয়ে এসে তিনি যখন গজনিতে এসেছিলেন, এর উত্তর কিন্তু আপনারা এই গল্পের ভিতরেই পেয়ে যাবেন। অপশনগুলো আপনারা দেখে নেন। গজনির উদার সংস্কৃতি এবং বাগদাদের সুফি সাধক শেখ সোহরাওয়ার্দী তার সংস্পর্শে এসে তার চিন্তা চেতনায় বহু কিন্তু রূপান্তর ঘটেছিল। সেই সঙ্গে আরও একটা নাম আমরা পাই, শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী ছাড়াও শেখ আহাদউদ্দিন কিরমানি। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি, শেখ সোহরাওয়ার্দী। 2 নম্বরের প্রশ্ন, খক্কর উপজাতির বিদ্রোহ দমনের জন্য মোহাম্মদ ঘুরি যখন ভারতে আসেন তখন তাকে ভীষণভাবে সাহায্য করেন। অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ ভীষণভাবে সাহায্য করেছিলেন। 3 নম্বরের প্রশ্ন, দিল্লির আমির ওমরাহ কুতুবউদ্দিনের যোগ্য উত্তরাধিকারী হিসাবে বরণ করে নিয়েছিলেন। তো দিল্লির যারা আমির ওমরাহ ছিল তারা কুতুবউদ্দিন আইবকের যে যোগ্য উত্তরাধিকারী হিসাবে যাকে তারা বরণ করে নিয়েছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ইলতুৎমিশ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ইলতুৎমিশকেই কিন্তু যোগ্য উত্তরাধিকারী হিসাবে মেনে নিয়েছিলেন দিল্লির আমির ওমরাহরা। 4 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশ সুলতানি আজম উপাধি ধারণ করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রত্যেককেই জানি যে ইলতুৎমিশ সুলতানি আজম উপাধি ধারণ করেছিলেন, কিন্তু কবে গ্রহণ করেছিলেন সেটাও কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু এই যে মাস দেওয়া রয়েছে একটা, এই মাসটা কিন্তু সকলেই মনে করতে পারে না বা মনে রাখতে পারে না। তো এটা আমাদেরকে খুব ভালো গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে, তা না হলে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহজেই করে আসতে পারবো না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1229 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে বিতে, 1229 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। তো এখানে মাসটা হয়ে যাবে ফেব্রুয়ারি মাস। অবশ্যই মনে রাখবে যে ইলতুৎমিশ সুলতানি আজম উপাধিটা ধারণ করেছিলেন 1229 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। 5 নম্বরের প্রশ্ন, গজনির দাস বাজারে মোহাম্মদ ঘুরি 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ক্রয় করতে চেয়েছিলেন। এই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গজনির দাস বাজারে মোহাম্মদ ঘুরি 1000 স্বর্ণমুদ্রা দিয়ে ক্রয় করতে চেয়েছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটাও কিন্তু হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ। তো ইলতুৎমিশকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে মোহাম্মদ ঘুরি কিন্তু ক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার সেখানে একটা দরদামের প্রশ্নে একটা মতভেদ কিন্তু হয়েছিল, যে কারণে তাকে কেনা সম্ভব হয়নি। অবশ্যই যখন মোহাম্মদ ঘুরি গুজরাট বিজয়ের পর কুতুবউদ্দিন আইবক যখন গজনিতে এসেছিল, তার সঙ্গে কিন্তু ইলতুৎমিশের বিষয়ে বিষয়ে তিনি অবহিত হয়েছিলেন এবং তাকে ক্রয় করার একটা ইচ্ছাও কিন্তু প্রকাশ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। শেষ পর্যন্ত মোহাম্মদ ঘুরির যখন অনুমতি পাওয়া গেল তখন কিন্তু ইলতুৎমিশকে দিল্লিতে নিয়ে এসে কুতুবউদ্দিন ক্রয় করেছিলেন। তারপরের ঘটনা আমরা সকলেই জানি যে কুতুবউদ্দিন ইলতুৎমিশের কে হয় সেটা আমরা সকলেই জানি। তারপরে মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন তার নিজ কন্যাকে ইলতুৎমিশের হাতে অর্পণ করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি যে কুতুবউদ্দিনের জামাই হচ্ছে ইলতুৎমিশ। 6 নম্বরের প্রশ্ন, সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে কে বাংলাদেশের স্বাধীন শাসনের সূচনা করেন। সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে কে বাংলাদেশে স্বাধীন শাসনের সূচনা করেন। তো অপশনগুলো দেখে নেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আলী মর্দান। 7 নম্বরের প্রশ্ন, দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1221 খ্রিস্টাব্দে।
এই সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 8 নম্বরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি এক পত্র মারফত ইলতুৎমিশকে স্মরণ করিয়ে দেন যে তিনি মুইজুদ্দিনের প্রকৃত উত্তরাধিকারী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, তাজউদ্দিন ইলদুজ। 9 নম্বরের প্রশ্ন, কোন যুদ্ধে ইলতুৎমিশ তাজউদ্দিন ইলদুজকে পরাজিত করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তরায়নের তৃতীয় যুদ্ধ। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, কিন্তু এই মাদ্রাসা বোর্ডে কিন্তু এই সালটা এসেছিল যে তরায়নের তৃতীয় যুদ্ধটা কত সালে হয়, মাদ্রাসা বোর্ডে আমরা দেখেছি প্রশ্নটা ছিল। তো তরায়নের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল 1215 থেকে 16 খ্রিস্টাব্দের মধ্যে এখানে ধরা হয়ে থাকে, 1215 থেকে 16। তো ইলতুৎমিশ ইলদুজকে সেখানে পরাজিত করেছিলেন এবং বন্দি অবস্থায় তাকে বদাউনে নিয়ে গিয়ে হত্যা করেছিলেন। অবশ্যই জায়গাটা মনে রাখবে। 10 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশের সঙ্গে নাসির উদ্দিন কুবাচার কোন নদীর নিকটে মনসুরার যুদ্ধ 1217 সংঘটিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসুরার যুদ্ধ 1217। তো ইলতুৎমিশের সঙ্গে নাসির উদ্দিন কুবাচার এখানে কোন নদীর নিকটে মনসুরার যুদ্ধটা হয়েছিল? তো এখানে 4টি নদী অপশন দেওয়া আছে, অপশনগুলো দেখে নেন আপনারা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চেনাব। চেনাব নদীর তীরে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। তারপরে 11 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশ তার কোন পুত্রকে লাহোরের দায়িত্ব অর্পণ করেন? লাহোরের দায়িত্ব অর্পণ করেন। তো কুবাজাকে যখন ইলতুৎমিশ হারিয়ে দিলেন এবং সেই সময় কুবাচা পাঞ্জাবে পালিয়ে যান এবং লাহোরের যে দায়িত্ব সেটা তার নিজ পুত্র নাসির উদ্দিন মোহাম্মদের হাতে অর্পণ করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশ উচ দখল করে নাসির উদ্দিন কুবাজাকে রাজ্যচ্যুত করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1227 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্ন, আলী মর্দানের মৃত্যুর পর তার পুত্র হিসাব উদ্দিন ইয়াজ নিম্নলিখিত কোন উপাধি নিয়ে বাংলার মসনদে বসেন? তো এখানে বাংলার শব্দটা দুবার হয়ে গেছে, এটা একটা কেটে দিতে হবে। তো এখানে বাংলার মসনদে বসেন, আলী মর্দানের মৃত্যুর পর তার পুত্র হিসাম উদ্দিন ইয়াজ নিম্নলিখিত কোন উপাধি নিয়ে বাংলার মসনদে বসেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গিয়াস উদ্দিন। এই গিয়াস উদ্দিন উপাধি নিয়ে তিনি বাংলার মসনদে বসেছিলেন। 14 নম্বরের প্রশ্ন, 1215 খ্রিস্টাব্দে দিল্লির কোন সুলতান বাংলার সুলতান হিসাব উদ্দিন ইয়াজের বিরুদ্ধে অভিযান পাঠালে তার বশ্যতা স্বীকার করে নেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ 1225 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান যখন ছিলেন সেই সময়তে তিনি দিল্লি থেকে বাংলার সুলতান হিসাব উদ্দিন ইয়াজের বিরুদ্ধে অভিযান পাঠানোর ফলে সেখানে এই ইয়াজ উদ্দিন হিসাব উদ্দিন ইয়াজ তিনি ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। 15 নম্বরের প্রশ্ন, 1226 খ্রিস্টাব্দে কে বাংলাকে দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাসির উদ্দিন মাহমুদ। অর্থাৎ ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন মাহমুদ বাংলাকে দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত করেছিলেন। তবে এই নাসির উদ্দিনের কিন্তু বেশি দিন তিনি ছিলেন না, তিনি বেশি দিন টিকে ছিলেন না, অল্প দিনের মধ্যেই তিনি মারা গিয়েছিলেন মাত্র 36 বছর বয়সে। 1229 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদ কিন্তু মারা যায়, এটা কিন্তু মনে রাখবে। 1229 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদ মারা যান এবং
তখন তার বয়স ছিল 36 বছর। 16 নম্বরের প্রশ্ন, 1229 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিনের মৃত্যুর পর বাংলার খলজি মালিকগণ কার নেতৃত্বে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বলকার। 17 নম্বরের প্রশ্ন, 1334 খ্রিস্টাব্দে কে মালব আক্রমণ করে ভিলসা ও উজ্জয়িনী ধ্বংস করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ। 18 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশের শেষ অভিযান ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বানিয়ানের বিরুদ্ধে। আমরা প্রত্যেককেই জানি যে এই বানিয়ান ছিল সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের একটা পার্বত্য রাজ্য। সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের পার্বত্য রাজ্য হচ্ছে এই বানিয়ান। তো এই বানিয়ানের বিরুদ্ধে যখন ইলতুৎমিশ যুদ্ধ ঘোষণা করেছিলেন, ঠিক সেই সময় তিনি অভিযানের মাঝ পথে এসে অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তিনি অসুস্থ অবস্থায় সেখান থেকে অভিযান অসমাপ্ত রেখে দিল্লি ফিরে এসেছিলেন এবং তিনি অল্পকালের মধ্যেই মারা যান। আমরা জেনে নেব 19 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশ মারা যান। অপশনগুলো দেখে নেন আপনারা। ইলতুৎমিশ মারা যান, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। 1236 খ্রিস্টাব্দের 29শে এপ্রিল। অবশ্যই মনে রাখবে 1236 খ্রিস্টাব্দের 29শে এপ্রিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় বা আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আজকের যে শেষ প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেন। তো এই প্রশ্নটি আপনাদের জন্য রেখে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবেন। গতকালকের 11 নম্বরের একটা প্রশ্ন ছিল পার্ট 1-এর, সেই প্রশ্নের উত্তরটা আমরা এবার দেখে নেব। তো সেই প্রশ্নটা আমি একবার বার করে দেখি, তারপরে তার উত্তরটি আমি আজকের এই ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলে দেব। এর পরের দিন থেকে প্রথমেই কিন্তু আগে বলে দেব, তারপরে বাকি ভিডিওগুলো আমি নিয়ে আসব। এগারো নম্বরের প্রশ্নটা পেয়ে গেছি। দেখুন, কুতুবউদ্দিন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা আরেকবার দেখে নেন। এতে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা ছাড়া নতুন রাজ্য দখলের প্রবল ইচ্ছা ছিল। এইটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে। তার কারণ অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করা ছাড়া নতুন রাজ্য দখলের প্রবল ইচ্ছা ছিল, এটা কিন্তু তার ছিল না। সে বিদ্রোহ দমন করা এটা তো করেছে, কিন্তু নতুন রাজ্য দখলের প্রবল তার ইচ্ছা ছিল না। আর বাকি যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব সঠিক। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।